দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সমীকরণে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি সপ্তাহের একটি আলোচিত ইস্যুতে একজন বিশেষজ্ঞের সাথে। এবং এই বিষয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান বা একটি সমীকরণ মেলাবার আমরা চেষ্টা করি। দর্শক এই সপ্তাহে যে ঘটনাটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে ডলারের দাম ৳৭ বাড়ানো হয়েছে। অর্থাৎ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে সমপরিমাণ। ঠিক এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি খাতে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত। জনাব শামসুল আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, এই যে ডলারের দাম আ ৳৭ বাড়ানো হলো এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে তেলের দাম বাড়ানো হয়েছে। কেরোসিন এবং ডিজেলে ৳১ এবং অকটেন পেট্রোলে প্রায় ৳২.৫ দাম বাড়ানো হয়েছে। আ এই যে দাম বৃদ্ধির একটা আ নিয়মিত ঘটনা দেখা যাচ্ছে, এটিকে নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া, বিশেষত যদি আপনি তেলের দাম, বিদ্যুতের দাম বলেন, তাহলে তো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক পণ্য, যাদের দাম বাড়লে অটোমেটিক্যালি সবকিছুর দাম বেড়ে যায়, সমস্ত সেবা পণ্যের দাম বেড়ে যায়। আবার অন্যদিকে যদি ডলারের দাম বাড়ে, তাহলে আমরা প্রায় সব সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে আমদানিকৃত পণ্যের, যেমন দুধের কথা যদি বলেন, আমরা গুঁড়ো দুধ আমদানি করি; পেঁয়াজের কথা যদি বলেন, আমরা পেঁয়াজ আমদানি করি; আমরা মসুরের ডালের কথা যদি বলেন, আমরা মসুরির ডাল আমদানি করি; গ্যাস, তেল, বিদ্যুৎ, সেগুলো তো আমদানি করি। অটোমেটিক্যালি যদি আন্তর্জাতিক বাজারে এই সমস্ত পণ্যের দাম স্থিতিশীলও থাকে, তাহলেও টাকার দাম যদি কমে যায়, অর্থাৎ ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে সেটা সমন্বয় হলে অটোমেটিক্যালি সেই সব পণ্যের দাম বেড়ে ভোক্তার ভোগ ব্যয় বাড়িয়ে দেয়, অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এবং এখানে দুইভাবে আমরা ক্রস ফায়ারের মধ্যে আছি। একটা হচ্ছে ডলারের মূল্য অবমূল্যায়ন হচ্ছে, আর একটা হচ্ছে দফায় দফায় মূল্য বৃদ্ধি করে এই খাতের যে ঘাটতি, সেটা আগে ভর্তুকি এবং মূল্য বৃদ্ধি উভয় করে সমন্বয় করা হতো, এবং অঘোষিতভাবে উৎপাদন ও সরবরাহ কমিয়েও ঘাটতি কমানো হতো। এখন তো ভর্তুকি কমানোর অজুহাত হিসেবে দাম বাড়ানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ সরবরাহ কমিয়েও ঘাটতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে লোডশেডিং আলটিমেটলি বলা যায় যে অবধারিত হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমরা তো দিশেহারা বলতে পারি, যে ডলারের দাম যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আপনি যদি দেখেন যে সরকারের বেঁধে দেওয়া দামে ডলার কিন্তু বাজারে পাওয়া যায় না, এবং তার থেকে অনেক বেশি দামে কিনতে হয়। যে সমস্ত ব্যাংক বলেন বা এজেন্সি বলেন, যেখানে টাকা ভাঙানো হয়, কোনো জায়গাতেই সরকারের বেঁধে দেওয়া দামে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। তাহলে সরকার দাম বেঁধে দিয়ে আবার দাম বাড়ানো মানে কি, সেই ডলারের বাজারে বলা যেতে পারে যে কালোবাজারি হাতে চলে গেছে ডলারের বাজার। তাহলে কালোবাজারিকে আবার বাজারকে আরো বেশি সুবিধা করে দেওয়া, যে তারা তখন যে দামে বিক্রি করছিল, সেই দাম যেহেতু নিয়ন্ত্রিত দাম না, রেগুলেটেড প্রাইস না, সুতরাং অনিয়ন্ত্রিত মার্কেটকে আরো বেশি অনিয়ন্ত্রিত করে তোলা হচ্ছে। সরকার তো নিজে জানেই যে তার বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না। তাহলে আগে দরকার যে সরকারের দামে বিক্রি হতে পারে, এবং পর্যাপ্ত পরিমাণে সেই দামে ডলার সরকারের নিয়ন্ত্রণে রেখে সরবরাহ নিশ্চিত করতে পারলেই এই দাম বেঁধে দেওয়ার বিষয়টি ভোক্তারা বা সাধারণ মানুষ উপকৃত হতে পারে। কিন্তু সেইটা তো সরকার করতে পারে না। সরকার ঘোষণা করেই অলরেডি বাজারকে কালোবাজারি এর হাতে জিম্মি দশায় ছেড়ে দিয়েছে, এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারছে না বা পারে না। এখানে কোনো সরকারের রেগুলেটরি এজেন্সি যথোপযুক্তভাবে এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর নেই, নিষ্ক্রিয়, অকার্যকর। এটা একটা বড় দিক। অর্থাৎ সরকারের এই প্রসঙ্গে সরকারের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেটা বলা যেতে পারে যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্যারালাইজড। অর্থাৎ সরকারের এই দেহ বা কাঠামো সচল নেই, অচল হয়ে গেছে।
সেটি তো স্যার আমরা বলতে পারি যে একটি দিক অর্থনীতির। কিন্তু যদি আপনি জ্বালানি খাতের কথা বলেন, সেক্ষেত্রে আসলে এই যে ডলারের দাম বৃদ্ধি এবং এইটা আসলে জ্বালানি খাতে কি ধরনের চাপ তৈরি করতে পারে? অটোমেটিক্যালি দাম দাম বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি করবে। ডলারের দাম বৃদ্ধি মানে কি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমতুল্য। কারণ আমি ডলার তো আয় করি না, আমি টাকা আয় করি। সেই টাকা আয় করার টাকা যদি ডলারের পণ্য কিনতে যাই, তাহলে ডলারে যে দাম পড়ছে সে দামে আগে 2 দিন আগেও যে পণ্যের দাম যা ছিল তার পার লিটারে যদি 7 টাকা বাড়ে বা টাকার দাম 7 টাকা কমে যায়, তাহলে ওই হারে সেই পণ্যের দাম বেড়ে যাবে। বিদ্যুতের দামও বাড়বে, গ্যাসের দামও বাড়বে, তেলের দামও বাড়বে, সরিষার তেলের দামও বাড়বে, সবই বাড়বে। এবং সেটা অনিবার্য। এবং সেটা যে নিয়ন্ত্রণ করার জন্য সরকার নিয়ন্ত্রণ করে থাকে, ভর্তুকি বাড়িয়ে নিয়ন্ত্রণ করে, কিন্তু সরকার তো আবার ভর্তুকি তুলে দিচ্ছে। তো সুতরাং মূল্য বাড়ার আর কোনো নিয়ামক নেই যে মূল্য বাড়ানো ঠেকানো যাবে বা ঠেকানো দরকার। এই দরকারের ব্যাপারটাও সরকার এটাকে প্রয়োজন মনে করছে না যে মূল্য বাড়াটা ঠেকানো দরকার। তা না হলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়বে, এই মূল্য বৃদ্ধির কষাঘাতে বাবুই ঠিক এই লাগবে। জায়গাটাই যদি আমরা বলি যে এই যে সরকারও দাম বাড়ানো ঠেকাতে পারছে না, বা জ্বালানির দাম নিয়মিত যেটি বাড়তেই যাচ্ছে সামনে, তো সেক্ষেত্রে আসলে এই যে ভর্তুকি কমানোর যে মিশন, যেটি আইএমএফ এর প্রেসক্রিপশনে সরকার জ্বালানি খাতের উপর থেকে একটু একটু করে তুলে নেবার চেষ্টা করছে, সেটি আসলে ডলারের দাম বাড়ানো বা টাকার অবমূল্যায়নের কারণে কতটি কার্যকর হবে বলে আপনি মনে করেন? যে আদৌ কি আসলে আমরা কতটা ভর্তুকি কমাতে পারবো? কারণ যদি টাকার মান দাম যখন না কমে যাচ্ছে তখন নিশ্চয়ই দাম ভর্তুকির যদি নাও বাড়তো, পরিমাণটাও তো বাড়ছে। প্রথম কথা হচ্ছে দাম ধরলেন বাড়লো না, ডলারের দাম স্থিতিশীল থাকলো, তাহলেও সরকারের পক্ষে এই খাতের যে অন্যায় এবং অযৌক্তিক ব্যয় সমন্বয় হয়ে ব্যয় বৃদ্ধি ঘটাচ্ছে, যে কথাটা আমরা হিসাবপত্র করে চোখে আঙুল দিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেখানো হয়েছে, সেখানে যদি সেই ব্যয় নিয়ন্ত্রণ করে সেই ব্যয় কমিয়ে আনার কোনো কৌশল না নেওয়া হয়, তাহলে সরকারের পক্ষে এই দাম বৃদ্ধি করে ঘাটতি সমন্বয় করা কখনোই সম্ভব হবে না। ঘাটতি বৃদ্ধির নানা নিয়ামক আছে। হঠাৎ করে যে ডলার বৃদ্ধি, ডলারের দাম মানে বেড়ে গেল, তো টাকার দাম কমে গেল এবং টাকার বিনিময় হার নিয়ন্ত্রণ সরকার বিনিময় মূল্য বাড়িয়ে ফেললো। সেই বাড়ানোর কারণেই তো অটোমেটিক্যালি ঘাটতি বেড়ে গেল। এটা তো একটা নিয়ামক যে তার মানে যেসব কারণে ব্যয় বৃদ্ধি অব্যাহত আছে সেসব কারণ অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকবে। আপনি সমন্বয় করতে আজকে বলছেন 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকায় 4 বার দাম বৃদ্ধি করে মনে করেন 10,000 কোটি টাকা সমন্বয় হলো, বৃদ্ধি তো আরো 10,000 কোটি টাকা সঙ্গে যোগ হবে নতুন করে যুক্ত নানাভাবে, হলো। নতুন করে যোগ হবে। যেমন এই যে ডলার বৃদ্ধির কারণে যেটুকু যোগ হবে সেটুকু তো আপনার 40,000 যদি এখন থাকে তার সঙ্গে আর একটু যোগ হয়ে গেল। আর এই খাত থেকে যে প্রতিযোগিতা আইন, যেটা প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে ব্যক্তি খাতের ব্যবসা বানানোর জন্য, যে বিশেষ বিধান বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010, এটাকে কার্যকর বলবৎ রেখে মেয়াদ বৃদ্ধি করে করে যে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আনা হয়েছে, সেই বিনিয়োগে আপনি যে কাজ করাবেন সেই কাজেই যৌক্তিক ব্যয় অপেক্ষা অন্যায় অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় বাড়বে এবং মুনাফা বাড়বে। বিনিয়োগকারী সে সুযোগ পাচ্ছে, সে সুযোগ নিচ্ছে, সেটা তো অব্যাহতভাবে বাড়তেই থাকবে। আপনি সমন্বয় করতেই থাকবেন, ওটা বাড়তেই থাকবে। ঘাটতি তো কনস্ট্যান্টলি বৃদ্ধি পেলে আপনি কনস্ট্যান্টলি মূল্য বৃদ্ধি করতে, কখনোই তো সেটা জিরোই আনা সম্ভব হবে না। এবং সরকারের এটা অবাস্তব পদক্ষেপ, সেটা আমরা বলেছি যে 3 বছরে আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেই সব প্রস্তাব অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করুক, আমরা আমাদের সংস্কার প্রস্তাব মেনে নিই এবং সেক্ষেত্রে 13 দফা দাবি বাস্তবায়ন করে সংস্কার পথ অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন করুক। তাহলে দেখা যাবে যে মূল্য বৃদ্ধি করে নয়, এইভাবে ব্যয় কমিয়ে ব্যয় বৃদ্ধি মোকাবেলা করা যাবে, ঘাটতি কমানো যাবে, সরকারেরও ভর্তুকি দেওয়া লাগবে না, আমাদের মূল্য বৃদ্ধি করা লাগবে না, পাশাপাশি আবার সরবরাহ জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়েও ঘাটতি নিয়ন্ত্রণ করা লাগবে না।
যে কারণে সেক্ষেত্রে লোডশেডিং। আপনাদের যে পরামর্শটা সেটা কি একটু আমাদেরকে একটু পরিষ্কার করে বলবেন কিনা, যে আসলে প্রথমত হচ্ছে এক্ষেত্রে সরকার কি করতে যে পারে? আমরা প্রথমেই যেটা বলেছি যে যেসব উপকরণের কারণে, নিয়ামকের কারণে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই জায়গাটা প্রথমেই হচ্ছে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 এক্ষেত্রে ক্ষেত্র উন্নয়নে যে ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করা হয়েছে প্রতিযোগিতাবিহীনভাবে, এটাকে প্রতিযোগিতা, সুষ্ঠু প্রতিযোগিতামূলক স্বচ্ছতার সাথে প্রতিযোগিতার ভিত্তিতে বিনিয়োগ আনতে হবে। এবং সেটা যদি আনা যায়, এবং সেই জন্য আপনাকে শুরুতেই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010 রদ করতে হবে, এখনই করতে হবে, কোনো রকম কাল বিলম্ব করা যাবে না। কারণ সরকার যে কাজটা করছে, এই অবস্থা মোকাবেলা করছে, সেটা মানুষের মনে আস্থা জাগাতে হবে, আশা জাগাতে হবে। সেটার জন্য রাত পোহালেই যেহেতু মানুষ শুনতে পারে যে এই আইন বাতিল হয়ে গেছে, সুতরাং আমাদের বিদ্যুৎ খাত এখন ঘুরে দাঁড়াবে এবং আমাদের এই দুর্ভোগ দুর্দশা শেষ হবে। এই গেল একটা। দ্বিতীয় যেসব বিষয়গুলো আছে সেটা হচ্ছে এখানে মূল্যহার বৃদ্ধির প্রস্তাব যে সরকারি বেসরকারি কোম্পানিগুলো দেবে এবং তাদের মূল্যহার কত হবে। সরকারি কোম্পানিগুলো ধরেন তিতাসের বিতরণ ব্যয় কত হবে, বাপেক্সের গ্যাসের দাম কত হবে, পিডিবির বিদ্যুতের দাম কত হবে, তারা একটা প্রস্তাব নিয়ে বিআরসিতে আসতো। যারা কিনবে, যে সমস্ত অংশীজন স্টেক হোল্ডাররা, তারা সেই দাম তারা যে চাচ্ছে সেই দামেই মূল্য নির্ধারণ করা সঠিক হবে নাকি তার থেকে কম হবে, কেন কম হবে, তারা কেন বেশি চাচ্ছে, এটার একটা দর কষাকষি গণশুনানির ভিত্তিতে বিআরসি আয়োজন করে, বিআরসি নিরপেক্ষ সংস্থা হিসেবে, স্বাধীন সংস্থা হিসেবে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্র আইনের আওতায় তাকে তৈরি করে এটা ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতার আওতায় মূল্যহার নির্ধারণ করা হতো গণশুনানির ভিত্তিতে, আমরা জানতে পারতাম যে কত বাড়ানো হলো, আমরা হিসাবপত্র করে দেখাতে পারতাম, দেশবাসী জানতে পারতো। কিন্তু সেই আইন পরিবর্তন করে সরকার নিজে নির্বাহী আদেশে যে ব্যবসা সিদ্ধান্তটি করে, নিয়েছে, সেই ব্যবসাকারী, সরকারও তো একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী প্রতিনিধিত্ব করে সরকারের কোম্পানিগুলোর কর্মকর্তারা এবং বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগের সচিব এবং বড় বড় কর্মকর্তারা, তারা বোর্ডের চেয়ারম্যান মেম্বার হয়ে বসে আছে। তারা যদি মূল্য নির্ধারণ করে তাহলে তো তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শিকার হয়ে গেল। মূল্য বৃদ্ধি, মূল্য নির্ধারণ, সেটা স্বার্থ সংঘাত যুক্ত হয়ে গেল। তো প্রথমত মূল্য বৃদ্ধিকে স্বার্থ সংঘাত মুক্ত করতে হবে এবং পাশাপাশি সমুদয় ক্ষমতা, বিদ্যুৎ এবং জ্বালানির একেবারে সরবরাহ ক্ষমতা এককভাবে, সে জ্বালানি বলেন, বিদ্যুৎই বলেন, কয়লাই বলেন, এলপিজির মূল্য নির্ধারণ তো বিআরসি করে, তবু এখন গণশুনানি বাদ দিচ্ছে, সেটা গণশুনানি করে করতে হবে, করে জনগণকে আস্থা ফেরাতে হবে যে কোথায় বৃদ্ধি পাচ্ছে সরকার তো নিরপেক্ষভাবে জনগণের স্বার্থ সংরক্ষণ করবে, ব্যবসায়ীর মুনাফারও তারা সুরক্ষা দেবে, একটা উইন উইন সিচুয়েশন আসার ব্যাপারে সরকার দূরে থাকিয়ে। কিন্তু স্যার এই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার উনি জবাব দিয়েছেন এবং উনি বারবারই বলেছেন যে এই যে ভর্তুকি যেটি সরকারকে দিতে হচ্ছে সেটির দায় সরকার কেন নেবে। আমাদের প্রশ্ন সেক্ষেত্রে হচ্ছে একটা যে জিনিস তো পরিষ্কার যে সরকার ভর্তুকি এখান থেকে একটু একটু করে তুলে নেবে এবং এই নির্বাহী আদেশে দাঁড় তুলে বাড়ানোর নেবে। ক্ষমতা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে এই যে কারণে আমরা বললাম এতক্ষণ যে কারণে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বেড়ে গেছে, সেই কারণগুলো মূলোৎপাটন না করে ওইভাবে ব্যয় বৃদ্ধি, এইসব আইন পরিবর্তন করে, আইন তৈরি করে সুরক্ষা দিয়ে যদি চলে, তাহলে ভর্তুকি তোলা সম্ভব হবে না, অথচ মূল্য বৃদ্ধিও চলতে থাকবে। তার মানে সরকারকে এই যে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ না করে ভর্তুকি নিয়ন্ত্রণ করছে, ঘাটতি নিয়ন্ত্রণ, এটা অব্যাহত রাখবে, আমরা লোডশেডিং থেকে মুক্ত পাবো না। পাশাপাশি কি হবে, দাম বেড়ে গেলে আমরা আমদানি করব উৎপাদন খরচ এবং বেড়ে যাবে। বিদ্যুৎ আমদানি বাড়াবো, আমরা তখন বলবো যে উৎপাদন করলে বেশি পড়ে, তাহলে আমদানি করে আমরা মিটাই। আর আপনি জানেনই যে জ্বালানির মতো, বিদ্যুতের মতো জিনিস যদি আমদানি পণ্য হয়ে যায়, তাহলে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, শিল্প নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ভয়ঙ্কর রকমের অনিশ্চয়তার শিকার হবে এবং আলটিমেটলি অর্থনীতি বিপর্যস্ত হতে বাধ্য।
এই মুহূর্তে স্যার আমার হাতে একটি ডেটা আছে, আমি সেটি একটু জানাতে চাই আমার দর্শকদেরকে। যেহেতু ভর্তুকির বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরেই আমরা কথা বলছিলাম, আমার হাতে যে ডেটাটি রয়েছে সেটি হচ্ছে যে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতে বিল বকেয়ার পরিমাণ প্রায় 60,000 কোটি টাকা রয়েছে ইতোমধ্যে। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের যে ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ জ্বালানির দাম ডলারে পরিশোধ করতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। ভারত থেকে বিদ্যুৎ আমদানি বিলও দিতে হয় ডলারে। সুতরাং এই যে মার্কিন মুদ্রা ডলার এর দাম যে বাড়ানো হলো, সেটির অতিরিক্ত খরচ হিসেবে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 3,000 কোটি টাকা, শুধুমাত্র এই যে দাম বাড়ানোর কারণে। শেভরনের পাওনা এবং এলএনজি আমদানি বাবদ পেট্রোবাংলার বকেয়া প্রায় 40 কোটি ডলার রয়েছে এবং টাকার অবমূল্যায়নের কারণে বকেয়া পরিশোধে দেশীয় মুদ্রায় সংস্থাটির বাড়তি ব্যয় হবে 300 কোটি টাকা। এদিকে ডলার সংকটে পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্বালানি তেল কেনা বাবদ বকেয়া জমেছে প্রায় 32 কোটি ডলার। এর মধ্যে আইটিএফসি ঋণ 2 কোটি টাকা, বাকিটা বিদেশি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা। ডলারের মূল্য বাড়ায় এই বকেয়া শোধ করতে বিপিসিকে অতিরিক্ত 250 কোটি টাকা খরচ করতে হবে। তার মানে এই যে ডলারের 7 টাকা দাম বাড়ানো হলো, সেটির কারণে শুধুমাত্র জ্বালানি খাতেই আমাদের অতিরিক্ত খরচের পরিমাণ কিন্তু ব্যাপক হারে বেড়ে গেল। আপনার আমরা তো আগেই বলেছি যে সরকার ভর্তুকি তুলে নিচ্ছে আর আমাদের মূল্য বৃদ্ধি করছে। আমাদের মূল্য বৃদ্ধি করা যদি ডলারের দামের ব্যাপারটি তো আমি বলেছি যে সরকারের এই দামের উপরে নির্ধারণের উপরে ডলারের বাজার নিয়ন্ত্রণ হবে না, বরঞ্চ আরো বেশি ডলারের দাম বৃদ্ধি কালোবাজারে উস্কে দেবে এবং মানুষের এবং সেই দামে ডলার দিয়ে কিনে নিয়ে এসে এলসি খুলে যদি সরকারের দামে যদি পেতে হয় তাহলে ব্যবসাও লাটে উঠবে। এইটা হচ্ছে মূল জায়গাটা। এই জায়গাগুলো তো আমরা দেখতেইছি। আর আপনি যে বকেয়ার হিসাবটা দিলেন বা যে বকেয়ার হিসাব এখন আমাদের সামনে ঝুলে আছে, আমাদের মাথার উপরে খাড়ার ঘাড় মতো, আপনি এখন বলেন যে আমরা 40,000 কোটি টাকা আমাদের কাছ থেকে সমন্বয় 3 বছর করে দিয়ে নিল। এই বকেয়াটা হলো কেন? সরকার তো ভর্তুকি দিতে হতো 5, 7, 8, 10,000 কোটি টাকার বেশি না। তেলে কখন ভর্তুকি দিতে হয়নি। সরকার এখাতে যা লাভ করেছে তার থেকে এবং বেশি লাভ করেছে, বেশি মুনাফা করেছে। কোম্পানি হিসেবে তার মালিকানা ব্যবসা হিসেবে বেশি মুনাফা পেয়েছে, ডিভিডেন্ড পেয়েছে, অন্যদিকে কর্পোরেট ট্যাক্স ভ্যাট এগুলো পেয়েছে। যেসব পেয়েছে তেল খাতে তো তেলের দাম কমে গেছিল 43,000 কোটি টাকা বা 45,000 কোটি টাকা সে 7 বছর ধরে লাভ করেছে। এখনো তেল খাতে কোনো লস নেই, এটা লাভজনক খাত। ভর্তুকি ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে 2 মাস 1.5 মাস পরে যে সেই তার ইম্প্যাক্ট আসবে, তাহলে এখানেও ভর্তুকি নেই। বিদ্যুতের ভর্তুকির কথা যেটা বলা হয়েছে সেখানেও 2022 সালে সরকারের ঘাড়ে ভর্তুকি ছিল অলমোস্ট 18,000 কোটি টাকা মতো এরকম ছিল, বা গ্যাসে ছিল অলমোস্ট 12,000 কোটি টাকা। তাহলে এই যে 12,000 আর 18,000 কোটি টাকা ছিল, তেলে ঘাটতি ছিল না। তাহলে এইটা কি শুধু আন্তর্জাতিক বাজারে তেলের গ্যাসের দাম বেড়েছে বলে এটা বেড়েছে, নাকি টাকার দাম কমেছে বলে এটা বেড়েছে, নাকি অন্য কোনো কারণে এত বেড়েছে? এখন বিদ্যুতের দাম কমায় নেওয়া হলো, ভর্তুকি বাড়াই দেওয়া হলো, ভর্তুকি কমানো হলো, এই বকেয়া যে হিসাবটা দিলেন সরকারকে, এই বকেয়া পরিশোধে সক্ষম হবে? এটা কি ভোক্তাদের বিদ্যুৎ সরবরাহের কারণেই তেল গ্যাস ডলারের দাম কমার কারণে এইসব ভর্তুকি বেড়েছে, এইসব ব্যয় বেড়েছে বা এত বকেয়া পড়েছে? এটা তো কোনো রকমের হিসাবে মেলে না। তাহলে ব্যয় কি কারণে বাড়ছে অব্যাহতভাবে? আপনি এখনো যদি 40,000 কোটি টাকা এখনো পরিশোধ করে দেন, তারপরেও দেখবেন যে ঘাটতি বাড়তি আছে। তাহলে সেটা আমরা কেন নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না বা করছি না? আর যে বকেয়া আছে সেই বকেয়া সরকারের এই বকেয়াও বাড়তে থাকবে। তাহলে বকেয়া দিতে না পারার কারণটা কি? বকেয়া দিতে সরকার না, ডলার সংকট তো একটি বড় বিষয়। হ্যাঁ, ডলার সংকট মানে কি? তাহলে ডলার সরবরাহ আমি ডলার যে ইনকাম করে আনছি, যা আয় করছি, বৈদেশিক মুদ্রা যা আয় করছি, আমি যা ব্যয় করছি তার সঙ্গে সামঞ্জস্যতা নেই। তাহলে আমি ডলার ব্যয় করাটা আমি কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? আমি কেন ডলার ব্যয় সাশ্রয় করতে পারছি না কেন? সে কৌশল নিচ্ছি না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার দলবল নিয়ে বিদেশে যাচ্ছে লিফট কিনতে, সেই যে ডলারের এই অবস্থা, সেই ডলার দিয়ে তাকে আমরা বিদেশে লিফট কিনতে পাঠাচ্ছি। এসবগুলো চলে। ডলারের ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সংকট মুহূর্তে সাশ্রয়ী হওয়া, কৃষ্ণতা সাধন করা, এই বিদেশি মুদ্রা
ব্যয় সংকোচন করার সরকারের নীতিমালা কই? সরকারের তো কোনো নীতিমালা দেখি না যে আমি এই নীতিমালার আওতায় আমি আগামী 10 বছরে ব্যয় সাশ্রয় করব। একসময় 80 সালে যখন আমরা চাকরি বাকরির বাজারে দৌড়াদৌড়ি করছিলাম, তখন সরকার সব সেক্টরে চাকরি বন্ধ করে দিয়েছিল। উন্নয়ন কর্মকাণ্ড ছিলই না, কারণ সরকারের কোষাগারে টাকা ছিল না। আমি তো এখন কোনো কিছু দেখতেছি না, কোনো কিছু বন্ধ হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না। অথচ এই ধরনের ব্যয় বেড়েই যাচ্ছে, ঋণ বেড়েই যাচ্ছে। আমরা ঋণের পর ঋণ নিয়ে যাচ্ছে, ঋণ বোঝা হয়ে যাচ্ছে, ঋণ শোধ করার সক্ষমতা নেই সেটা দেখতে পাচ্ছি। এটা তো আমি কোনো নিয়ম নীতি অনুযায়ী সব খাত উন্নয়ন পরিচালিত হচ্ছে সেটা তো আমার কাছে মনে হচ্ছে না। এটাতে আমি আমি আমার বুদ্ধিতে কুলাচ্ছে না, এটা আমার কাছে ব্যাখ্যাযোগ্য মনে হচ্ছে না। এটা এটা কোনোভাবেই ব্যাখ্যা করার জায়গাই নেই, আমি আমার বুঝের বাইরে। এর ঘাড়েই নিশ্চয়ই এই এই চাপটা বাড়বে, সবকিছু মিলিয়ে উৎপাদন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। এই বিষয়টি কি নিয়ে আসলে আপনার আসলে কোনো পরামর্শ আছে কিনা আগামী যে আমার বাজেট পরামর্শ আসতে তো আমরা যাচ্ছে সেদিকে? বলেইছি, আগামীতে বাজেটের জন্য আমার একটাই পরামর্শ, যে আর প্রবৃদ্ধির বাজেট নেই, উচ্চ অভিলাষী বাজেট নেই, এখন বাঁচা মরার বাজেট। আমরা বাঁচতে চাই, কোনো রকম ভাবে বেঁচে থাকার জন্য যেটুকু বাজেট দরকার সেটাই। এইসব উন্নয়নের কাহিনী আর শুনতে চাই না, এটাতে ভীতশ্রদ্ধ হয়ে পড়েছে। আমাদের যতই জীবন যাচ্ছে, আমাদের জীবনযাত্রা কল্যাণকর হবে, আমাদের জীবন সুখের হবে, সেই যে দিগন্ত রেখা, পৃথিবীর যে দিগন্ত রেখা, সেটা আমাদের কাছে মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। আমরা হতাশার জগতে নিমজ্জিত হচ্ছি। সুতরাং বাজেট এখন আতঙ্কের বিষয় হয়ে গেছে। দেখা যাবে যে ডেভেলপমেন্টের খাতে রাখা হয়েছে, দেখা যাবে সেই গতানুগতিক ভাষণ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা এবার 8% প্রবৃদ্ধি অর্জন করব, এই উন্নয়ন করব। উন্নয়নের কত কত শতাংশ প্রকৃত অর্থে উন্নয়ন হয়ে দেশের মানুষের কল্যাণ এবং আয় বৃদ্ধিতে সহযোগিতা করছে বা কাজে লাগছে সেটা তো বুঝছি না। সবই তো পণ্ডশ্রম হচ্ছে, সব অর্থ তো জলে যাচ্ছে, সব অর্থ তো আত্মসাৎ হচ্ছে, সব অর্থ তো এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের নামে দেখা যাচ্ছে যে পকেটে উঠে যাচ্ছে। নামমাত্র যেসব কাজকর্ম হচ্ছে সেসবের ব্যয় আবার রাজস্ব খাতে যে আমাদের কাছে আমাদের ব্যয় বৃদ্ধি করিয়ে ট্যাক্স ভ্যাট এগুলো বেড়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে সব। সরকারের কিন্তু প্রকৃত কিন্তু স্যার অর্থে জীবন মান সম্পদ বাড়ানোর সৃষ্টি। জন্য, যদিও এটা আমাদের আজকের টপিক না, কিন্তু জীবন মান বাড়ানোর জন্য তো এই যে উন্নয়ন কার্যক্রমগুলোর তো দরকার আছে, রাষ্ট্রের উন্নয়নের জন্য অবশ্যই তো দরকার দরকার আছে। আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে সেই জায়গাটাই আপনি পরিকল্পনাটা সেভাবে করবেন যে রাষ্ট্র সেই জায়গাগুলোতে বিনিয়োগ করবে, যে জায়গাগুলোতে বিনিয়োগ করলে সম্পদ অর্জন হবে, যে সম্পদ দেশে বেছে বিক্রি করে বৈদেশিক মুদ্রা রপ্তানি হবে, বৈদেশিক দেশের বাজারে সেই তার সার্কুলেশন হলে বিদেশ থেকে আমদানি কমাবে, সেবার মান উন্নয়ন হবে, কিন্তু মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে। এই এই যদি অবজেক্টিভটা ফুলফিল করতে পারে, তাহলে সেই উন্নয়নটাই আসলে গণবান্ধব উন্নয়ন হয়। এটা তো ব্যবসা বান্ধব উন্নয়ন হয়ে গেছে এবং অসাধু ব্যবসা বান্ধব। সেইটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমরা উন্নয়নের সুফলের উন্নয়নের জন্য আমাদের অনেক বেশি মূল্য দিতে হচ্ছে এবং সেটা আমাদেরকে আয় হারাতে হচ্ছে, আমাদের ব্যয় সংকোচন করতে হচ্ছে, আমাদের কর্মক্ষমতা আয় ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এসব কিছু দিয়ে আমাদের এই উন্নয়নের মূল্য দিতে হচ্ছে, যে উন্নয়ন আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারছে না। জি জি স্যার, আমরা মনে হয় আপনার কথাটি বুঝতে পারছি এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথাটি আসলে পরিষ্কার সেটি হচ্ছে যে জ্বালানি আমদানির ব্যয় বাড়লে উৎপাদন খরচ বাড়বে এবং উৎপাদন খরচের ফলে সরবরাহ খরচও বাড়বে, ফলে এতে করে মূল্যস্ফীতি বেড়ে যাবে। যে এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আহ অর্থনীতিকে নাগালের মধ্যে রাখতে হয় তাহলে সরকারের ভর্তুকি এটাকে বাড়ানোর কোনো নিয়ন্ত্রণ বিকল্প নেই। করতেই হবে, এটা নিয়ন্ত্রণ করতে হবে। মূল্য বৃদ্ধি করে যে আমি মূল্য বৃদ্ধি করে আইএমএফ সন্তুষ্ট হতে পারি, তবে এটাতে অর্থনীতি সুরক্ষা করা যাবে না, মানুষের জীবন মান উন্নয়ন হবে না, এটা সবকিছুরই ফল ডাউন হবে, পতন হবে যদি এটা না জি করতে জি পারি আমরা। ঠিক জি, আছে। অনেক ধন্যবাদ ডক্টর ওকে। শামসুল আলম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নিশ্চয়ই আগামী সপ্তাহে আরো একটি নতুন কোনো ইস্যুতে একজন বিশেষজ্ঞকে সাথে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আবারও ফিরে আসব। সেদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, বিডি আর্কাইভের সঙ্গে থাকুন। বিডি আর্কাইভের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমাদের সব আপডেট গুলো থাকে, সেখানেও নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ।